নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প এনেছি। গল্পটির নাম ড্রাকুলার খোঁজে, লেখক ব্রাম স্টোকার। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করি। প্রফেসর ভ্যান হেলসিং জোনাথন হারকার ও ডাক্তার সিওয়ার্ড গভীর আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন। প্রফেসর ভ্যান হেলসিং চুরুট ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে বললেন, মিসেস হারকারের কথাটা কিন্তু অগ্রাহ্য করা বুদ্ধিমানের কাজ হবে না বলেই আমার ধারণা। বরং আমাদের উচিত ওনাকে ফলো করা। তার মুখের কথা কেড়ে নিয়ে জোনাথন বলল, মিনা বলেছিল জাহাজ তৈরি। এতক্ষণে বোধহয় জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, লন্ডনের বন্দর থেকেই জাহাজটা ছাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। ডাক্তার সিওয়ার্ড মুহূর্তকাল নীরবে ভেবে নিয়ে বলল, এ বন্দর থেকে রাত দিন কত জাহাজই তো ছাড়ছে, কিন্তু কি করে আমরা সেই জাহাজটাকে চিনতে পারবো তা তো বুঝছি না। ইতিমধ্যে আর্থার হোমউড সেখানে এলেন। জোনাথনের প্রশ্নের উত্তরে তিনি বললেন, বন্দরের ভারপ্রাপ্ত কর্মীরা হয়তো বা আমাদের এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারে। কোন জাহাজ কখন ছাড়বে, কোথায় যাবে, অবশ্যই তাদের জানা আছে। অন্যান্য সবাই তার বক্তব্যে সমর্থন জানালো। ভ্যান হেলসিংয়ের সঙ্গে সবাই জাহাজ ঘাটের দিকে রওনা দিল। বন্দরের ভারপ্রাপ্ত অফিসার জাহাজ আসা যাওয়ার তালিকাটা প্রফেসর ভ্যান হেলসিংয়ের হাতে তুলে দিলেন। তালিকায় চোখ বুলিয়ে তিনি লক্ষ্য করলেন একটা জাহাজই নির্দিষ্ট পথে যাচ্ছে। তার নাম কাজারিনা ক্যাথারিন, কৃষ্ণসাগর দিয়ে ভারনা বন্দরের দিকে যাবার কথা। প্রফেসর ভ্যান হেলসিং হাতের তালিকা রেখে সঙ্গীদের বললেন, তাড়াতাড়ি চলুন, খুঁজে দেখি কাজেরিনা ক্যাথারিন নামের জাহাজটা কোথায় নোয়ার করেছে। একটা বেশ বড়সড় পালতোলা জাহাজের কাছাকাছি গিয়ে তারা থমকে দাঁড়িয়ে পড়ল। কুলিরা সবাই মাল তোলায় ব্যস্ত। মিনিট 5-7 মধ্যেই দীর্ঘাকৃতি এক কৌঢকে দেখা গেল সিঁড়ি বেয়ে জাহাজে উঠে যেতে। লোকটার চেহারা ও পোশাক পরিচ্ছদ, এমনকি সব কিছুর মধ্যেই কেমন যেন একটা রহস্যের ছাপ ফুটে উঠেছে। তার পিছন পিছন বেশ গাট্টা গোটা এক কুলির মাথায় বিশাল আয়তন একটা কাঠের বাক্স। লোকটার পিছন পিছন বাক্সটা নিয়ে কুলি জাহাজের ভিতর চলে গেল। প্রফেসর ভ্যান হেলসিং আস্তে আস্তে তার সঙ্গীদের বললেন, নির্ঘাত এই লোকটি রক্তচোষা ডাকুলা। তাড়াহুড়োর মধ্যে তার মুখটা দেখতে না পেলেও তার পোশাক আশাক ও হাঁটার কায়দা দেখে আমার অনুমান করতে অসুবিধা হয়নি। এই সেই শয়তান রক্তচোষা। কাঠের বাক্সে সে এখন ট্রান্সিলভেনিয়ার পাড়ি দিতে চলেছে। কাউন্ট ডাকুলা উঠতেই কোনো রকম সংকেত ছাড়াই জাহাজটা চলতে শুরু করলো। প্রফেসর ভ্যান হেলসিং ও তার সঙ্গীরা কর্তব্য স্থির করতে করতেই জাহাজটা বন্দর ছেড়ে এগিয়ে চলল নীল সমুদ্রের দিকে। হাতের মুঠোয় পেয়েও ডাকুলাকে কবজা করতে না পেরে প্রফেসর ভ্যান হেলসিং রীতিমতো আফসোস করতে লাগলেন। তাকে প্রবোধ দিতে গিয়ে জোনাথন হারকার বলল, এত মুচড়ে পড়ার মতো কিছু নেই প্রফেসর। তাছাড়া এখন এটা চুপ করে বসে থাকার সময়টা নয়। ট্রান্সিলভেনিয়ায় পৌঁছতে জাহাজটার কম করেও 7 দিন সময় লাগবে। আর আমরা যদি স্থলপথে রওনা দিই, তাহলে জাহাজ পৌঁছানোর অনেক আগেই ট্রান্সিলভেনিয়ায় পৌঁছে যেতে পারবো। ওরিয়েন্ট এক্সপ্রেস ধরতে হলে তাড়াতাড়ি চলুন, হাতে আমাদের বেশি সময় নেই। তারা ব্যস্ততার সঙ্গে ট্রেনটা ধরার জন্য তৈরি হতে লাগলো। এদিকে মিনার অবস্থা মোটেই আশাপ্রদ নয়। জোনাথন হারকার তাকে নিয়ে বড়ই চিন্তায় পড়েছে, কিন্তু সব দিক বিবেচনা করে সার্বিক স্বার্থের তাগিদে সেও যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আসলে ট্রান্সিলভেনিয়ায়
ও রহস্যময় ডাকুলা ভিলা সম্বন্ধে তার সামান্য হলেও অভিজ্ঞতা আছে। সে কয়েকদিনের জন্য হলেও বাড়িটার মধ্যে বন্দি জীবনযাপন করে এসেছে। বাক্স গোছাতে গোছাতে ভ্যান হেলসিং ঘাড় ঘুরিয়ে ডাক্তার সিওয়ার্ডকে বললেন, শুনুন, আমার মনে হচ্ছে আর বেশি দেরি নেই। ডাক্তার সিওয়ার্ড মুচকি হেসে বললেন, কি? আপনি কিসের কথা বলছেন মে হেলসিং? শয়তান রক্তচোষা ড্রাকুলার কথা। আশা করি শয়তানকে আমরা খুব তাড়াতাড়ি কবজা করে নিতে পারবো। ডাক্তার সিওয়ার্ড বললেন, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু মিসেস হারকারের ব্যাপারটা কিন্তু আমার ভালো মনে হচ্ছে না। আশা করি আপনিও লক্ষ্য করেছেন, তার মধ্যে রক্তচোষার আক্রমণের সব কটা লক্ষণই একে একে স্পষ্ট হয়ে উঠেছে। তার মুখের দিকে তাকালেই ব্যাপারটার সম্বন্ধে বোঝা যায়। ভারনা থেকে ট্রান্সিলভেনিয়া যাত্রা তাদের কাছে মোটেই সুখকর হলো না। পায়ে পায়ে অবাঞ্ছিত সমস্যায় তারা জড়িয়ে পড়েছে। ঘোড়ার গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে পা দিয়েই শুনল ক্যাজরিনা এক্সপ্রেস ট্রেনটা মাত্র কয়েক মিনিট আগে স্টেশন ছেড়ে চলে গেছে। পরদিন সন্ধ্যার আগে ছাড়া কোনো ট্রেন পাওয়া যাবে না। রাত্রিবাসের জন্য হোটেলের খোঁজে সবাই বেরোলো। ভাগ্য ভালো, স্টেশনের কাছেই কোনো রকম মাথা গোঁজার একটা ঠাঁই পেয়ে গেল। পরদিন দূরপাল্লার ট্রেন কাজরিনা ক্যাথেরিন যথাসময়ে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। জাহাজ ঘাটের লম্বা কাঠের বাক্সের ওপর বসে চুরুট টানতে টানতে প্রফেসর ভ্যান হেলসিং বললেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের জাহাজটাকে নজরে রাখতে হবে। দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ শয়তান রক্তচোষা ড্রাকুলা বাইরে বেরাতে পারবে না। সেই সময় কোনো না কোনো নির্দিষ্ট স্থানে ঘাপটি মেরে থাকবে। রাত্রির অন্ধকার নেমে আসার আগেই সে সক্রিয় হয়ে উঠবে। তারপর তার পৈশাচিক স্বভাব চরিতার্থ করার জন্য অভিযানে বের হবে। আমাদের অতীত অভিজ্ঞতা অবশ্য এই কথাই বলে। অদৃষ্ট বিড়ম্বিতা লুসির বেলাতেও আমরা একই ঘটনা লাভ করছি। তাছাড়া মিনার আকস্মিক পরিবর্তনের মধ্যেও একই। ডাক্তার সিওয়ার্ড তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, সবই তো বুঝলাম, কিন্তু জাহাজের খবর তো এখনো হলো না। হিসাব মতো কাল সন্ধ্যায় জাহাজ ফেরার কথা ছিল, কিন্তু আজও যে সন্ধ্যা হয়ে এলো, জাহাজের কোনো চিহ্ন নেই। এমন সময়ে বন্দরের এক ভারপ্রাপ্ত অফিসারের মুখে তারা শুনল, জাহাজ কাল সন্ধ্যায় বন্দরে ফেরার কথা ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ কিছু কাঠের বাক্স নামার দরকার দেখা দেওয়ায় জাহাজ ফেরাতে হলো। তাই পুরো একদিন দেরি হয়ে গেল। আর ঘন্টা দু তিনের মধ্যেই জাহাজ বন্দরে ফিরবে খবর পাওয়া গেছে। গলাজ বন্দরে বেশ কয়েকটা লম্বা কাঠের বাক্স নামিয়ে দিয়ে জাহাজ এখানে আসছে। সোজা ভারনা বন্দরে না এসে ঘুরে গালাজে যাবার জন্যই ফিরতে পুরো একটা দিন সময় বেশি লেগে গেল। প্রফেসর ভ্যান হেলসিং বললেন, যদিও আপনার জানার কথা নয়, তবুও আপনাকে জিজ্ঞাসা করছি, ভারনা থেকে বড় বড় কাঠের বাক্সগুলো কোথায় কিভাবে যাবে সেই ব্যাপারে কি আপনি কিছু জানেন? মুচকি হেসে ভারপ্রাপ্ত অফিসার ভদ্রলোক বললেন, হ্যাঁ, বাক্সগুলো সম্বন্ধে খবর এসেছে। বাক্সগুলোতে নাকি খুবই মূল্যবান ও জরুরি জিনিসপত্র রয়েছে। তাই প্রচুর টাকা পেয়ে জাহাজ ঘুরে গালাজ বন্দরে গেছে। সেখান থেকে খোলা নৌকা করে বাক্সগুলো নদীপথে দূর গ্রামে চলে যাবে। এই কথাটুকু বলেই ভদ্রলোক নিজের কাজে চলে গেলেন। প্রফেসর ভ্যান হেলসিংয়ের মধ্যে ব্যস্ততা দেখা গেল। সহকারীদের নিয়ে গালাজে যাবার জন্য তৈরি হলেন। তাদের লক্ষ্য করে বললেন, এখনো শিকার নাগালের বাইরে যায়নি। ধৈর্য ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এখনো ড্রাকুলাকে ধরতে পারবো বলে আমার বিশ্বাস। আমি জানি সাঁতরে বিশাল নদী পার হওয়ার তার ক্ষমতা নেই। অবশ্য কাঠের বাক্সগুলো যতক্ষণ নৌকার মধ্যে থাকবে
ওগুলো ফেলে পালানো তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। শয়তান রক্তচোষা ডাকুলাকে অনুসরণ করার জন্য তারা আবার নতুন উদ্যম নিয়ে তৈরি হলো। একটা মোটর বোট ভাড়া করা হলো। আর্থার হমউড ও জোনাথন হারকার জলপথে ডাকুলাকে ধাওয়া করবে। ডাক্তার সিউয়ার্ড ও কুয়েন্সে মরিস ঘোড়া নিয়ে নদীর ধার দিয়ে ছুটে যাবে। ঘণ্টাখানেকের মধ্যেই সবাই নিজ নিজ পথে রওনা দিয়ে দিল। একটা সুদৃশ্য এক্কা গাড়ি ভাড়া করে প্রফেসর ভ্যান হেলসিং মিনাকে নিয়ে রওনা হলেন। মিনা খুবই দুর্বল, কথা বলতেও যেন তার খুবই কষ্ট হচ্ছে। ডাকুলা দুর্গের কাছাকাছি আসতেই মিনার মধ্যে রীতিমতো অস্থিরতা লক্ষ্য করা গেল। প্রফেসর ভ্যান হেলসিং তার ওপর ঝুঁকে তাকে বোঝার চেষ্টা করলেন। তিনি লক্ষ্য করলেন হঠাৎ তার মধ্যে কেমন একটা অস্থির ভাব ফুটে উঠেছে। এক সময় মিনা ক্ষীণ কণ্ঠে প্রায় অস্পষ্ট উচ্চারণ করল, ওই ওই যে আছে, খুবই কাছে, আমি জানি, হ্যাঁ খুবই কাছে। রাতের অন্ধকার নেমে আসছে, আকাশে আলো আঁধারের খেলা চলছে। প্রফেসর ভ্যান হেলসিং গাড়ি থামালেন। পবিত্র ক্রস চিহ্ন দিয়ে নিরাপদ গণ্ডি তৈরি করলেন। খুবই ঠান্ডা। গা গরম করার জন্য পাশের জঙ্গল থেকে শুকনো ডালপালা এনে আগুন জ্বালালেন। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। শুরু হয়ে গেল তুষারপাত। পেঁজা তুলোর মতো তুষার কণা দৃষ্টিপথে বাধা সৃষ্টি করতে লাগলো। ঘোড়াটার মধ্যেও কেমন অস্থিরতা দেখা দিল। প্রফেসর ভ্যান হেলসিং বাতাসে কেমন অস্বাভাবিকতা লক্ষ্য করলেন। তিনি যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই। কুয়াশা ঘন হতে হতে ক্রমে 3টা রহস্যময়ী নারী মূর্তির রূপ ধারণ করল। বিচিত্র সব তাদের পোশাক পরিচ্ছদ, চোখ মুখের অস্বাভাবিকতা তার নজরে এড়ালো না। তারা পবিত্র কশ্চিহ্নের গণ্ডির বাইরে দিয়ে নিদারুণ আক্রোশে বারবার চক্কর দিতে লাগলো। বারবার মিনার দিকে হাত বাড়িয়ে পরিষ্কার ইংরেজিতে বলতে লাগলো, তারা আয়, আয় বোন, আমাদের সঙ্গে চলে আয়। প্রফেসর ভ্যান হেলসিং মিনার দিকে তাকালেন। মিনার চোখের তারায় আতঙ্কের ছাপ। সে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করল, এরা কি সুন্দর, আমি কেন এদের মতো সুন্দর হতে পারলাম না। প্রফেসর ভ্যান হেলসিং ও মিনা সম্পূর্ণ নিরাপদ। পবিত্র গণ্ডির মধ্যে রহস্যময়ী নারীরা কিছুতেই ঢুকতে পারল না। গণ্ডির বাইরে সারাটা রাত্রি তার হতাশাভাবে বারবার চক্কর মারল। পূর্ব আকাশে রক্তিম ছোপ ফুটে উঠল। ভোরের আলো দেখা দেয়া মাত্রই রহস্যময়ী নারী মূর্তিগুলো কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। প্রফেসর ভ্যান হেলসিং স্বস্তি পেলেন। ক্লান্ত মিনাকে শুইয়ে দিলেন। ভাবলেন ঘুমের মাধ্যমে সে যদি একটু সুস্থ বোধ করে, স্বস্তি ফিরে পায়। নিজের ওভারকোটটা তার গায়ে চাপিয়ে দিয়ে পবিত্র গণ্ডির মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে তিনি গাড়িতে উঠলেন। কিছুক্ষণের মধ্যেই প্রফেসর ভ্যান হেলসিং গাড়ি নিয়ে ড্রাকুলা দুর্গের কাছাকাছি হাজির হলেন। বহু পুরনো একটা দুর্গ, বড়ই জীর্ণ দশা। দুর্গের সদর দরজাটা দীর্ঘ কয়েক বছরের মধ্যে খোলা হয়েছে বলে মনে হলো না। গাড়ি থেকে বেশ বড়সড় একটা হাতুড়ি নিয়ে এসে দরজার গায়ে বারবার আঘাত দিতে লাগলেন। হাতুড়ির নির্মম আঘাতে দরজাটা ভেঙে গেল। ভাঙা দরজা দিয়ে তিনি দুর্গের ভেতরে ঢুকে গেলেন। গুটি গুটি পায়ে প্রায় অন্ধকার একটা ঘরে ঢুকে গেলেন তিনি। চৌকাঠ ডিঙিয়ে দুপা গিয়েই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। ঘরের একপাশে মাটি ভর্তি 3টি কাঠের বাক্স। মাটির ওপরে কাল রাতের সেই 3 রহস্যময়ী নারীকে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় দেখতে পেলেন। এরপরের ঘটনা আরও রহস্যময়। প্রফেসর ভ্যান হেলসিং কয়েকটা পবিত্র কশ্চিহ্ন সহ গুটি গুটি পায়ে দুর্গের ভিতরে ঢুকে গেলেন। এত বড় একটা দুর্গ, জনমানবের কোনো চিহ্ন মাত্র নেই।
হাঁটতে হাঁটতে একটা গম্বুজের কাছে হাজির হলেন। প্রায় 1 ইঞ্চি সমান ধুলো জমে আছে তার গায়ে। মনে হচ্ছে 100 বছরের মধ্যে এ মুখও হয়নি কেউ, ঝাঁটার ছোঁয়াটুকুও পড়েনি। প্রফেসর ভ্যান হেলসিং হাতের পবিত্র ক্রস চিহ্নগুলো থেকে একটা দেয়ালের গায়ে হেলান দিয়ে রেখে দিলেন। ফলে শয়তান ড্রাকুলার আবির্ভাবের প্রশ্নই ওঠে না। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করলেন। পরপর 3টে ঘর ডিঙিয়ে তিনি 4র্থ ঘরে ঢুকলেন। ঘরে ঢোকা মাত্রই একটা বিচ্ছিরি গন্ধ তার নাকে এলো। ঘরের দরজা সামনে দাঁড়িয়ে একটু আঁচ করে তিনি চাইলেন। এখানে সেই একই দৃশ্য। ঘরের একপাশে কয়েকটা লম্বা লম্বা কাঠের বাক্স। তিনি আরও আশ্চর্য হলেন যখন লক্ষ্য করলেন মেঝেতে একটাও কোনো পায়ের ছাপ নেই। ঘরের ভেতরে যদি কেউ নাই যায়, তবে বাক্সগুলো শুধু এখানে তো ফেলে রাখা হয়নি নিশ্চয়ই। পবিত্র ক্রস চিহ্ন সামনের দিকে বাড়িয়ে ধরে তিনি গুটি গুটি পায়ে বাক্সগুলোর দিকে এগিয়ে গেলেন। একটা বাক্সের ঢাকনা খুলতেই তার বুকের মধ্যে আতঙ্কের একটা ঢেউ বয়ে গেল। পর মুহূর্তেই কোটের নিচ থেকে সযত্নে লুকিয়ে রাখা ছোরাটা বের করে আনলেন। নিঃসন্দেহ হওয়ার জন্য আবার বাক্সের ডালাটা খুললেন। আপন মনে বলে উঠলেন, অনুমান অভ্রান্ত, চোখের ভুল নয় মোটেই। প্রফেসর ভ্যান হেলসিং নিঃসন্দেহ হলেন। গত রাতের মিনাকে যারা আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল, এ নারী রক্তচোষা ড্রাকুলার সহকারীদেরই একজন। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে প্রফেসর ভ্যান হেলসিং হাতের ছোরাটা রহস্যময়ী নারীর বুকে গেঁথে দিলেন। অন্য বাক্স দুটোতেও পাওয়া গেল গত রাতের অন্য 2 নারীকে। তাদের বুকেও ছুরি গেঁথে দিয়ে জন্মের মতো তাদের রক্ততৃষ্ণা মিটিয়ে দিলেন। রহস্যময়ী নারী 3টিকে চিরদিনের মতো পৃথিবী থেকে সরিয়ে দিতে পারায় প্রফেসর ভ্যান হেলসিংয়ের মনোবল আরও অনেকক্ষণ বেড়ে গেল। হাতের সুতীক্ষ্ণ ছোরাটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সক্রোধে গর্জে উঠলেন। এবার লক্ষ্য শয়তান ড্রাকুলা আর জঘন্য লিপসা চিরদিনের মতন মিটিয়ে দিয়ে পৃথিবী থেকে চিরবিদায় দেব শয়তান ড্রাকুলাকে, তবে আমার শান্তি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্পে। আজকের মতো বিদায়।